প্রিয় শিক্ষার্থীরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, কিংবা আমার এই চ্যানেলের যারা দেখছেন নিয়মিত, আশা করি সকলেই ভালো আছেন। করোনার এই পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম হয়তো করোনা পরিস্থিতি কেটে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়ে যাবে, কিন্তু সেই ব্যাপারটা আরও দীর্ঘায়িতই হচ্ছে। তো আমাদের অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। সেই কারণে আমি আমার এই চ্যানেলে বাংলা ক্লাস SM এই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবেই আমি ক্লাস আপলোড দিচ্ছিলাম। মাঝখানে একটা পারিবারিক ঝামেলার কারণে সমস্যার কারণে আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করিনি, কোনো ক্লাস আপলোড করা হয়নি। এখন থেকে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা যারা আমার সাথে ছিল, দীর্ঘদিন অপেক্ষায় ছিলে, অনেকে কমেন্ট বক্সে লিখছিলে যে নতুন ক্লাস কেন আপলোড দেওয়া হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি এখন থেকে নিয়মিত থাকব। আপনি যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আজকে দেখে যাদের যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি প্রয়োজন বোধ হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। এবং আমি বাংলা ব্যাকরণ এর সমস্ত ক্লাসগুলো, ভাষা সাহিত্য বিষয়ক সমস্ত ক্লাস এই চ্যানেলে আপলোড দিচ্ছি। এবং যারা আমার এই চ্যানেলটি নিয়মিত ফলো করবেন, আমি আশা করি তাদের উপকার হবে। তো আমরা আজকে সাহিত্যের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। সাহিত্যের একটা বিষয় নিয়ে আমরা সেকেন্ড ইয়ারের বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে মধ্যযুগের যে কবিতা বা মধ্যযুগের কবিতা হচ্ছে দৌলত উজির বাহারাম খাঁ বিরচিত লাইলি মজনু এই কাব্যটি। এটা পাঠ্য শিক্ষার্থীদের। লাইলি মজনু এটা রচয়িত হচ্ছে দৌলত উজির বাহারাম খাঁ। আমরা এটা সম্বন্ধে জানব আমাদের আজকের এই ক্লাসে। তাহলে এই গ্রন্থটিতে মধ্যযুগের কবিতা, একটা কাব্য। মধ্যযুগের লেখার যে ধরন সে নিয়ে আমরা আগে আলোচনা করেছি। লাইলি মজনু এই কাব্যটি একটা অনুবাদ কাব্য। আলেফ লাইলা ও মাজনুন এই কাব্য থেকে অনুবাদ করা হয়েছে। লাইলি মজনুর প্রণয় কাহিনী এটা একটা। তাহলে আমরা যদি স্ক্রিনে চলে যেতে চাই, শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের পাঠ আমরা এখানে রেখেছি। পাঠ শিরোনাম লাইলি মজনু কাব্যে দৌলত উজিরের পাণ্ডিত্য ও কবিত্বের সাথে মানব জীবনের সমন্বয়। আমরা এখানটাতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আমরা সরাসরি প্রশ্নের উত্তর সাপেক্ষে আলোচনা করছি, যাতে শিক্ষার্থীদের উপকারের জন্য। আমি এই কাজটা করার উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীরা যাতে সরাসরি এই ক্লাসটা থেকে উপকৃত হয়, সেই কারণে এই ধরনের ক্লাস আমি আপলোড দেই। তাহলে আমরা পরবর্তী অংশে যাই, যে শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে কবি পরিচিতি, বলতে পারে রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে তা জানতে পারবে, লাইলি মজনু কাব্যের কাহিনী জানতে পারবে, লাইলি মজনু কাব্যের ব্যঞ্জনা সম্পর্কে জানতে পারবে, কবির প্রকৃতির রূপ বর্ণনা সম্পর্কে জানতে পারবে, প্রেম সম্পর্কে কবির অভিব্যক্তি কি সেটা জানতে পারবে, লাইলি রূপ বর্ণনা, অলঙ্কারের ব্যবহার, এটা অলঙ্কার হবে, অলঙ্কারের ব্যবহার, সমাজ সচেতনতা, বিভিন্ন রাগের উল্লেখ, অলৌকিকতা, অশ্লীলতা মুক্ত কাব্য সম্পর্কে জানতে পারবে। রেফারেন্স বইয়ের একটা তালিকা আমরা শেষে দিয়ে দেব। আমরা প্রথমে যদি আসি যে দৌলত উজির বাহারাম খান, তার পরিচিতি আমরা দিই। দৌলত উজির বাহারাম খান আনুমানিক 1600 শতকে মধ্যযুগীয় বাংলা কবি। আনুমানিক 16 শতকের তিনি মধ্যযুগীয় বাংলা কবি। তার প্রকৃত নাম ছিল আসাউদ্দিন। তার প্রকৃত নাম হচ্ছে আসাউদ্দিন। জন্ম চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে। এই নিয়ে একটু মত দ্বৈততা রয়েছে। তার পিতা মুবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির। তার প্রসিদ্ধ সাহিত্যকর্ম হচ্ছে লাইলি মজনু এবং ইমাম বিজয়। কর্মজীবন: অল্প বয়সে তার পিতার মৃত্যু হলে চট্টগ্রামের অধিপতি নেজাম সুর তার পিতার উজির পদে তাকে অভিষিক্ত করেন। সাহিত্যকর্মগুলো হচ্ছে, আমরা দৌলত উজির বাহারাম খানের সাহিত্যকর্মগুলো দেখি, যে তিনি লাইলি মজনু,
ইমাম বিজয়, জঙ্গনামা ইত্যাদি সাহিত্যকর্ম তিনি রচনা করেছিলেন। আমরা জানি যে এই লাইলি মজনু একটা প্রণয় উপাখ্যান, রোমান্টিক প্রণয় উপাখ্যান। আমরা তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যান সম্বন্ধে একটু ধারণা নেই। যে কাব্যে দেবদেবীর প্রাধান্য নেই, অলৌকিকতার ভারে ভারাক্রান্ত নয়, অর্থাৎ মধ্যযুগের কাব্যগুলোতে যে ব্যাপারগুলো আমরা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করেছিলাম, প্রাচীন যুগে মধ্যযুগের কাব্যগুলোতে ছিল যে দেবদেবীর প্রাধান্য ছিল, এখানে মানুষের কোনো স্থান ছিল না, এবং সেগুলোতে অলৌকিকতার একটা ব্যাপার প্রবলভাবে ছিল। কিন্তু আমরা এই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোতে দেখি যে সেখানে দেবদেবীর কোনো প্রাধান্য নেই, অলৌকিকতার ভারে ভারাক্রান্ত নয়, মর্তের মানবের প্রণয় কাহিনী কবির হৃদয় আবেগের প্রাবল্যে বিশ্বাসযোগ্য বিবিধ উপকরণে সৃষ্ট সে কাব্যই রোমান্টিক উপাখ্যান নামে পরিচিত। তাহলে আমরা দেখতে পাই যে সেখানে থাকবে মানবী এবং কবির হৃদয় আবেগের প্রাবল্য এবং বিশ্বাসযোগ্য উপকরণের মাধ্যমে সেখানে একটা রোমান্টিক আবহ তৈরি হবে। মধ্যযুগে যখন দেবী নির্ভর শ্রীকৃষ্ণ কীর্তন বা মঙ্গল কাব্য রচিত হচ্ছিল, সে সময় মুসলমান কবিগণ একের পর এক রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা করেছেন। ধর্মীয় বিষয়বস্তু ও সুফি তত্ত্বের অর্গল মুক্ত হয়ে রোমান্টিক প্রণয়োপাখ্যান মানবীর প্রেম কাহিনীতে সমৃদ্ধ, যেমন ইউসুফ জুলেখা, লাইলি মজনু, শিরি ফরহাদ প্রভৃতি হচ্ছে এই রোমান্টিক প্রণয়োপাখ্যানের উদাহরণ। আমরা এখন দেখব যে লাইলি মজনু কাব্যের কাহিনীটা। আমরা এই কাব্যটা জানি যে এটা একটা রোমান্টিক প্রণয়োপাখ্যান। আমরা এর কাহিনীটা জানবো এখন। যে আমির পুত্র লাইলি ও বণিক কন্যা, এখানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমির পুত্র হচ্ছে কয়েস আর বণিক কন্যা হচ্ছে লাইলি। আমরা এখানে দেখাই যে এটা উল্টা হয়ে গিয়েছে, যে আসলে আমির পুত্র হচ্ছে কয়েস এবং বণিক কন্যা হচ্ছে লাইলি নামে দুই বালক বালিকা পাঠশালায় পড়তে গিয়ে প্রেমাসক্ত হয়। লাইলির মা টের পেয়ে মেয়েকে আটকে রাখে। কয়েস লাইলিকে ছদ্মবেশে দেখতে গিয়ে প্রহূত হয়। অর্থাৎ কয়েস বা কায়েস আমরা যাই বলি, যে কয়েস যখন হচ্ছে লাইলিকে গোপনে দেখতে যায়, তখন কিন্তু লাইলির মা তাকে প্রহার করে এবং এই প্রেমে আসক্ত হয়ে, লাইলির প্রেমে আসক্ত হয়ে সে এক সময় পাগল হয়ে নজদ বনে বসবাস করতে থাকে। কয়েসকে সবাই মজনু নামে ডাকে। লাইলিকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় এবং তবে তার স্বামীকে সে পদাঘাত করে। শ্যাম দেশে যাওয়ার সময় লাইলি নজদ বনে মজনুর সাথে দেখা করে পরিণয়ে আবদ্ধ হতে চায়। মজনু গোপনে বিয়েতে রাজি হয় না। লাইলি মজনুর সুখে ক্ষীণ তনু হতে হতে প্রাণ ত্যাগ করে। মজনু লাইলির কবর আগলে রাখে এবং একসময় মৃত্যুবরণ করে। এখানে আমি সংক্ষেপে এই কাহিনীটা এখানে বলেছি, যে এখানে মূলত হচ্ছে আমির পুত্র কয়েস এবং বণিক কন্যা হচ্ছে লাইলি। পাঠশালায় যখন এই দুই বালক বালিকা যখন পাঠশালায় পড়তে যায়, তখন তারা একে অন্যের সাথে প্রেমে আসক্ত হয় এবং সেই প্রেম তাদের গভীর প্রেমে রূপদান করে। এই খবর ধীরে ধীরে লাইলির মা টের পেয়ে যায় এবং লাইলির মা কোনোভাবেই আমির পুত্র কয়েসের সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না এবং তারা পাঠশালায় গিয়ে তারা পড়াশোনা বাদ দিয়ে তারা একে অন্যের দিকে তাকিয়ে থাকে এবং তাদের প্রেমের গভীরতা অনেক দূর পর্যন্ত চলে যায়। এবং এটা পারিবারিকভাবে জানাজানি হওয়ার পরেও দুই পরিবার একমত হতে পারেনি, তাদের বিয়ে হয়নি এবং লাইলিকে জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এবং বিয়ে দেয়। কিন্তু লাইলি তার স্বামীকে পদাঘাত করে স্বামীকে ছেড়ে চলে আসে। তখন শ্যাম দেশে যাওয়ার সময় লাইলি নজদ মনে মজনুর সাথে দেখা করে পরিণয়ে আবদ্ধ হয় এবং তার মিলনে আবদ্ধ হয়। কিন্তু মিলনে আবদ্ধ হওয়ার জন্য মত ব্যক্ত করে, কিন্তু মজনু সেখানে গোপনে বিয়েতে রাজি হয় না। মজনু প্রেমটাকে পবিত্র হিসেবে দেখে এবং সেজন্য সে গোপনে বিয়েতে রাজি হয় না, কিন্তু গোপনে মিলিত হওয়াটাকেও সে রাজি হয়নি। তাই লাইলি মজনুর সুখে ক্ষীণ হতে হতে একসময় প্রাণ ত্যাগ করে এবং মজনু লাইলির কবর। পরবর্তীতে মজনু জানতে পারে যে লাইলি মৃত্যু হয়েছে এবং মজনু লাইলির কবর আগলে রাখে এবং একসময় সেই মজনুর মৃত্যু হয়। এ কাহিনী কবির ছন্দ, অলঙ্কার, ভাষা, উপমা এবং হৃদয়ের আকুলতা, বেদনা বিধুর অনন্য কাব্য হয়ে উঠেছে। এই কাহিনীটাকেই লেখক, আমি যে সংক্ষেপে যে কাহিনীটা বর্ণনা করলাম,
এই কাহিনীটাই কিন্তু অত্যন্ত চমৎকারভাবে লেখক তার বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এরপর যদি লাইলি মজনু কাব্যের ব্যঞ্জনা, কাব্যের যে কোনো স্থান থেকে উদ্ধৃতি গ্রহণ করলে স্বল্প কথায় ব্যঞ্জনা সৃষ্টির অন্যতম ক্ষমতা ধরা পড়ে কবির কাব্যে। যদি দেখি যে বিকলিত তনু মাতা মুকলিত ক্যাশ, পরিধান পীতাম্বর যোগিনীর বেশ। এরপর হচ্ছে শাস্ত্রপাঠ মুখ হন্তে থুইল সত্তর, প্রেম পাঠ লিখিলেন তো হৃদয় হৃদয় অন্তর। এরকমভাবে চমৎকার সব ব্যঞ্জনা সৃষ্টি করেছেন লেখক দৌলত উজির বাহারাম খান। দৌলত উজির বাহারাম খান প্রকৃতির বর্ণনা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন। প্রকৃতির বর্ণনা কবি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে তার কবিত্ব শক্তি অনন্যতার পরিচয় বহন করে। স্বল্প কথায় কবি প্রত্যেক ঋতুর মনোজ্ঞ বর্ণনা দিয়েছেন। ঋতুরাজ উপনীত কুসুম সময়ে 10 দিক কুসুমিত সুরঙ্গ শুভয়ে। হেমন্তের জীর্ণতা ও নিঃসঙ্গতার সাথে লাইলির জীবন আবসানের বর্ণনা কবির সক্ষমতার পরিচয় বহন করে। পুষ্প সব চলি গেল পবন সহিত, শূন্যময় নিধুবন দেখিতে কুৎসিত। এখানে হেমন্তের জীর্ণতার নিঃসঙ্গতার সাথে লাইলির জীবন আবসানের কবির সক্ষমতার পরিচয় দেখি যে পুষ্প সব চলে গেল, অর্থাৎ হেমন্তের জীর্ণতা এবং নিঃসঙ্গতার সাথে লাইলির যে জীবন অবসান, অর্থাৎ পুষ্প সব চলে গেল পবন সহিত, বাতাসের পুষ্প শূন্যময় নিধুবন দেখিতে কুৎসিত। অর্থাৎ যখন বাগানে ফুল না থাকে তখন সেই বাগানকে দেখতে কুৎসিত লাগে। এরকমটাই বলা হচ্ছে যে লাইলি বিহীন মজনুর জীবনটাও সেরকম। তার বাগানে ফুল নেই, তাহলে সেই মালি দিয়ে কি হবে, এরকমটাই এখানে বর্ণনা করা হয়েছে। প্রেম সম্পর্কে কবির অভিব্যক্তি। দৌলত উজির বাহারাম খান প্রেম সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছেন তা যদি আমরা জানতে চাই, লাইলি মজনুর পূর্ব রাগ, প্রণয় উদ্বেগ, প্রেমের অভিব্যক্তি, প্রেমের স্বরূপ, প্রেম সম্পর্কে কবির সর্বক্ষেত্রে নির্ভেজাল কবিত্বের পরিচয় বহন করেছেন। গুপ্তে রাখিলা প্রেম হৃদয় মাঝার, নয়নের জলে মাত্র করিলা প্রচার। আবার প্রেমের আগম পন্থ অতি মনোহর, ঘরে বড় জঞ্জাল বাহিরে গেলে দুঃখ, প্রীতি করিলে জীবনে নাহি সুখ। অর্থাৎ প্রেম সম্পর্কে কবির এরকম চমৎকার অভিব্যক্তি, যদিও তিনি রোমান্টিক এক চমৎকার এই কাব্যটি সৃষ্টি করেছেন। লাইলির রূপ বর্ণনা আমরা একটু যদি দেখতে চাই, যে লাইলির রূপ বর্ণনা কবির কবিত্ব শক্তির পরিচয় যদি পাই, বর্ণনা কবি ভারতীয় ঐতিহ্য উপমা মূর্ত বিমূর্ত উপকরণের সংযোজন করেছেন। লেখকের বর্ণনা আমরা দেখি যে বদন কমল হাস কিবা ইন্দু পরকাশ, চকুর ভ্রমর হইল ধন্দ, ভুরুযুগ অভিরাজ সীমা হইল দুই মাঝ, অর্ধেক কমল অর্ধেক চন্দ্র। অর্থাৎ লাইলির বদন কমল হাস কিবা ইন্দু পরকাশ, চকুর ভ্রমর হইল ধন্দ। বদন কমল, অর্থাৎ লাইলির যে মুখ সেটা হচ্ছে অত্যন্ত কমল, তার ভুরুযুগ অভিরাজ সীমা হইল দুই মাঝ, অর্ধেক কমল অর্ধেক চন্দ্র। এইরকম চমৎকার চমৎকার বর্ণনা রয়েছে আমাদের এই দৌলত উজির বাহারাম খানের লাইলি মজনু উপাখ্যানে। লেখক আরও চমৎকারভাবে লাইলির সৌন্দর্যরূপ লেখক যে উপস্থাপন করেছেন তা আমরা বাঙালি ঘরের মেয়ের বর্ণনায় আমরা দেখতে পাই। কিন্তু যদিও বলা হচ্ছে যে এটা আরব রজনীর একটা অনুবাদ, কিন্তু এখানে যে লেখক দৌলত উজির বাহারাম খান যে বর্ণনা দিয়েছেন সেখানে কিন্তু আমরা মধ্যযুগের সেই আরবের বর্ণনা কিন্তু পাই না, আমরা একেবারে খাঁটি বাঙালির পরিচয় পাই। কবি বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করেছেন তার কাব্যে। কবি রূপকের ব্যবহার, ভাবের সাগর মধ্যে যেন দিয়া ডুব, তুলিল প্রেমের মুক্তা অতুল্য অনুপ, রূপকের ব্যবহার দেখেছি। এবং উপমার ব্যবহার যদি দেখি, শশীবিনে প্রদীপেত যেন ঘুরময়, আবার নয়ন যুগলের স্রবে মুকুতার হার, গদ গদ কহে কথা অমৃতের ধার। আসলে শিক্ষার্থীদেরকে রূপক, উপমা, উৎপ্রেক্ষা এইগুলোর সংজ্ঞা জানতে হবে, নয়তো এগুলো বুঝবে না। এখানে আমি রূপকটা এখানে দেখিয়ে দিচ্ছি, উপমাটা দেখিয়ে দিচ্ছি যে এখানে উপমার ব্যবহার, উৎপ্রেক্ষার ব্যবহার। ডুবিল জীবন নৌকা ভাবের সাগরে, প্রেমের কৃপান হানি বিধিলা আমারে, উৎপ্রেক্ষার ব্যবহার এখানে এক ধরনের সন্দেহ বিরাজ করবে। অশ্লীলতা মুক্ত এই কাব্যটি। লাইলি মজনু কাব্যে বর্ণিত বিষয় আদি রসাশ্রিত, কিন্তু রুচিবান কবি সুকৌশলে এড়িয়ে গেছেন শৃঙ্গার রসের বিভৎসতাকে। অর্থাৎ লাইলি মজনুর এই কাব্যটি লোকমুখে যেভাবে প্রচলিত ছিল সেভাবে কিন্তু লেখক উপস্থাপনটা করেননি। তিনি সেখানে অত্যন্ত রুচিবানের, তার রুচি ছিল তার পরিচয় দিচ্ছেন। শৃঙ্গার রসের বিভৎসতাকে তিনি অত্যন্ত চমৎকারভাবে এড়িয়ে গিয়েছেন। এখানে রূপজ মোহ ও দেহজ প্রেম মানব আস্বাদনের
স্তরে উন্নীত। মিলনমুখী মানবিক প্রেম সান্নিধ্য পিপাসু ভোগকামী নয়। এ প্রেম পাগল করে প্রাণী মানে কিন্তু উচ্ছৃঙ্খল করে না। সমাজ শাসন মানে গুরুজন স্বীকার করে ধর্মের বিধিনিষেধ অনুসরণ করে। প্রেমিক মজনু হয়েছে প্রেম যোগী সাধক। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই কাব্যটিতে লেখক এত চমৎকারভাবে এখানে বর্ণনা করেছেন, লোকমুখে যেভাবে প্রচলিত ছিল যে লাইলি মজনু কাব্যে নানান ধরনের অশ্লীলতার রসাশ্রয়ে বর্ণনা ছিল, কিন্তু লেখক অত্যন্ত কৌশলে তার এবং দক্ষতার পরিচয় দিয়েছেন যে তিনি এখানে ভোগকামী নয়, প্রেম সান্নিধ্য পিয়াসু হিসেবে দেখেছেন এবং প্রেমটাকে পবিত্র। আমরা প্রেমকে যদি ভাগ করি যে প্ল্যাটোনিক আর ইরোটিক লাভ, এখানে তো প্ল্যাটোনিক লাভের পরিচয় দিয়েছে। এই প্রেম পাগল করে প্রাণী মারে কিন্তু উশৃঙ্খল করে না। সমাজ মানে গুরুজন স্বীকার করে ধর্মের বিধিনিষেধকেও অনুসরণ করে। প্রেমিক মজনু এখানে প্রেমের সাধক হয়ে গিয়েছে। এরকম চমৎকার বর্ণনা আমরা এই কাব্যটিতে দেখতে পাই। রাগের উল্লেখ রয়েছে, বিভিন্ন রাগ, গানের যে উল্লেখ, গানের যে রাগ রয়েছে সেই রাগ কথায় কাব্যের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন রাগে রঞ্জিত। খর্বছন্দ, কেদার, সুহি, ভাটিয়াল, শ্রী, গান্ধার, সিন্দুরা, গুঞ্জুরি, ভূপালী, গিঞ্জ, বঙ্গ, ভাটিয়াল, গন্ধার, নানান রকম রাগের উল্লেখ পাওয়া যায়। রাগগুলোর উল্লেখ থেকে শিল্পীর শিল্প সচেতনতা, শিল্পগুণের বিশেষভাবে মাত্রা স্পষ্ট হয়েছে। কবি একাব্যে প্রেমিক প্রেমিকা অবলম্বনে আদর্শনিষ্ঠা, ভোগলিপ্সার দান্দিক চিত্রের মাধ্যমে মানব জীবনের চিরন্তন সমস্যার কাব্যিক রূপ দিয়েছেন। মধ্যযুগের কবির এই গভীর জীবন দৃষ্টি, অসামান্য নির্লিপ্ততা বিস্ময়কর। তিনি যে কেবল কবি ছিলেন না, জীবন শিল্পীও ছিলেন, তারই সাক্ষ্য বহন করে। এবং সমাজ সচেতনতার পরিচয় আমরা দেখি যে দৌলত উজির বাহরাম খাঁ এই কাহিনীকে যেমন বেদনা অশ্রুবিন্দু দিয়ে গড়েছেন, তেমনি তিনি ছিলেন সমাজ সচেতন একজন শিল্পী। প্রাচীন আরব সমাজের কাহিনী নিয়ে তাতে বাঙালি সমাজ সংস্কারের অনুপ্রবেশ ঘটিয়েছে। মজনুর জন্ম, লাইলির মজনুর পাঠশালায় শিক্ষা দীক্ষা, প্রেম, সামাজিক কলঙ্ক, বিয়ের রীতি রেওয়াজ, বিবিধ অনুষঙ্গ, তার সামাজিক সচেতনতার ছাপ কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাই। এবং এই মধ্যযুগের সেই আরবের কাহিনী যদিও অনুসরণ করে তিনি কিন্তু এটাকে বাঙালি সমাজের মতো করে ফুটিয়ে তুলেছেন। এই যে সন্তান জন্ম হওয়ার পর লাইলি মজনুর জন্ম, তাদের পাঠশালায় যাওয়া, একসাথে পড়াশোনা করা এবং সামাজিক কলঙ্ক, ছেলে মেয়ে বিয়ের পূর্বে প্রেমকে যেমন ইসলাম ধর্মে মেনে নেয়নি, এটাকে কলঙ্ক হিসেবে দেখা হয়, এবং বিয়ের যে বিভিন্ন রীতি রেওয়াজ, এগুলো কিন্তু একেবারে আমাদের এই অঞ্চলের সামাজিকতার পরিচয় আমরা কিন্তু এখানে দেখতে পাই। আমরা এরপর যদি আসি যে লাইলি মজনু কাব্যে দৌলত উজির বাহরাম খাঁ মধ্যযুগীয় অন্যান্য কাব্যের তুলনায় অলৌকিকতা একেবারেই কম। যেটুকু আছে কবি তত চমৎকারভাবে বিশ্বাসযোগ্য করে নির্মাণ করেছে। অলৌকিকতার ব্যাপারটা এখানে একেবারে ক্ষীণ পর্যায়ে রয়েছে। হ্যাঁ, ওই সর্বশেষ যে লাইলি মজনু নজরবন্দি যাওয়ার যে অলৌকিকতা রয়েছে, এটা ব্যতীত আর কিন্তু অলৌকিকতার এখানে ভারাক্রান্ত হতে আমরা কাব্যটিকে দেখিনি। মধ্যযুগের কাব্যগুলোতে প্রচুর অলৌকিকতা স্পষ্টভাবে উল্লেখ ছিল। লাইলি মজনু কাব্যে কবি সচেতনভাবে অবিশ্বাস্য ব্যাপারটাকে এড়িয়ে গেছেন। রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর সাথে মধ্যযুগের অন্যান্য সাহিত্যের পার্থক্য এখানে যে এগুলোর নায়ক কোনো স্বর্গভ্রষ্ট দেবতা নয়, বরং রক্তমাংসের মানুষ। অর্থাৎ মধ্যযুগের যে কাব্যগুলো ছিল সেই কাব্যগুলোতে আমরা যে ব্যাপারটাকে স্পষ্ট দেখতে পাই যে ওইগুলোতে নায়ক নায়িকা ছিল স্বর্গের কোনো দেবতা, সাবভ্রষ্ট কোনো দেবতা ছিল। কিন্তু আমরা এই প্রণয়োপাখ্যানগুলোতে, মধ্যযুগের যে প্রণয়োপাখ্যান, এই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোতে কিন্তু দেখি যে সেখানে দেবদেবীর বর্ণনা নেই, অলৌকিকতার প্রভাব নেই, সেখানে একেবারে মর্তের মানবী এখানকার পাত্রপাত্রে, এবং সেখানে অবিশ্বাস্য সেই অলৌকিকতার ছোঁয়াও কিন্তু একেবারেই খুবই কম, নগণ্য। ব্যতিক্রম ধর্মী রচনা আমরা বলতে পারি এই লাইলি মজনু কাব্যটিকে। নায়কের 12 মাসি এই কাব্যে অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা সাধারণত দেখি যে নায়িকার 12 মাসি বর্ণনা থাকে, কিন্তু এই কাব্যে আমরা দেখি যে নায়কের 12 মাস, নায়কের দুঃখের 12 মাসের বর্ণনা রয়েছে। 34 ও 12 মাসিতে পুরুষের বিরহ বিলাপ আর কোনো কাব্যে দেখা যায়নি। বলতে গেলে নায়কের বিলাপের শুরু এবং তার বিলাপের শেষ হয় কাব্য। নায়ক নায়িকার বিরহ, ষড়ঋতুর আবর্তনেও তাদের বেদনা পদাবলীর রাধাকে স্মরণ করিয়ে দেয়। মধ্যযুগের অন্য সব কাব্যে নায়িকা বা নারীর 12 মাসে 34 কথা উল্লেখ রয়েছে। আমরা জানি যে মধ্যযুগের অন্যান্য যে কাব্যগুলো রয়েছে সেগুলোতে নারীর 12 মাসি দুঃখের বর্ণনা রয়েছে, কিন্তু আমরা এই কাব্যটির মধ্যে এসে একটু ব্যতিক্রম বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু নায়কের অর্থাৎ মজনুর বিরহ বিলাপের কথা 34 12 মাসিতে, অর্থাৎ 12 মাসে যে বিভিন্ন ধরনের মানুষের ঋতু পরিবর্তনের সাথে সাথে দুঃখের যে
রূপ ধারণ করে সেটাকে 12 মাসি বলে, 12 মাসিয়া, এবং 34টি বাংলা অক্ষরের সাথে মানুষের দুঃখের যে বর্ণনা কবিরা মধ্যযুগে বর্ণনা করতেন, সেখানে দেখেছি আমরা নারীর সেই 34 কথা বলেছেন। কিন্তু আমাদের এই লাইলি মজনুতে আমরা কিন্তু দেখি যে এখানে নারীর 34 নয়, একেবারে এখানে কিন্তু 34 বর্ণনা করা হচ্ছে নায়কের, অর্থাৎ মজনু। এই জন্যই এই কাব্যটা একটু ব্যতিক্রম ধর্মী। শেষ কথায় যদি আমরা আসতে চাই, যে আলোচনা থেকে আমরা জানি যে ভাষা শালীনতা, বিশুদ্ধতা, উপমা রূপকের ব্যবহার, যথাযথ প্রয়োগের ভাবে ঋজুতায়, বর্ণনা লাবণ্যে, শব্দ প্রযোজনায়, পরিপাট্যে এবং রুচি ষষ্ঠবে মার্জিত রসবোধ, সূক্ষ্ম মননে, দুর্লভ সংযমে লাইলি মজনু প্রাণাপেক্ষান সফল ও সার্থক। দৌলতুজির বাহারাম খাঁ আরবের লোককাহিনী নিয়ে কাব্য রচনা করলেও কাব্যের যে বিভিন্ন উপাদান রয়েছে তা একেবারে বাঙালি নিজস্ব। মানব মানবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আছে লাইলি মজনুর উপাখ্যান। লোকমুখে এই কাব্যটি প্রচলিত রয়েছে এবং যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে আমাদের সাধারণ মানুষের মধ্যেও। সেই জন্য এই কাব্যটি অত্যন্ত জনপ্রিয় একটি কাব্য। আমরা রেফারেন্স বইয়ের কথা যদি বলি, যে আমরা বলেছিলাম যে এই পাঠটাকে আরও সমৃদ্ধ করতে হলে আমি এই বইগুলো থেকে তথ্য সংগ্রহ করেছি। মমতাজুর রহমান তরফদার বাংলা রোমান্টিক কাব্যের আওয়াধি হিন্দি পটভূমি, অরবিন্দ পোদ্দারের মানব ধর্ম ও বাংলা কাব্যের মধ্যযুগ, সাইদুর রহমানের সামন্ত যুগের বাঙালি সংস্কৃতি কর্তৃপয়ের বৈশিষ্ট্য, সেলিম আল দিনের মধ্যযুগের বাংলা নাট্য, ওয়াকিল আহমদের বাংলা রোমান্টিক প্রেরণের উপাখ্যান, আব্দুল হাফিজ বাংলা রোমান্স কাব্যে পরিচয়। এই রেফারেন্স বুকগুলো থেকে শিক্ষার্থীরা তোমরা এবং যা দর্শক যারা দেখবেন তারা এখান থেকে আরও তথ্য সংগ্রহ করে আরও সমৃদ্ধ করতে পারবে তোমাদের উত্তরপত্রে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবে। উপমা, রূপক, নানান কিছু ব্যাপারগুলো আমরা দেখিয়েছি এবং আশা করি এখান থেকে তোমাদের উত্তর লিখতে খুবই সহায়ক হবে। তাহলে ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবে। এবং তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে নিজের ফেসবুকের ওয়ালে রেখে দিবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিবে, কমেন্ট করবে। এবং দর্শক যারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে দেখতে থাকেন, আপনার একসময় হয়তো ভালো লাগবে, প্রয়োজন বোধ হবে। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।